সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে, কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন, আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের সুবিধাভোগী, অর্থাৎ আপনারা গত 15 বছরে সুবিধা নিয়েছেন, বিএনপি জামাত বর্জন করেছে, এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী, যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে, যাকে নানা অভিধায় অভিহিত করা হয়, সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন। কেউ কেউ এমন মন্তব্য করছেন, যখন যারা ক্ষমতায় থাকে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন। একটু আপনার মন্তব্য শুনবো। এইটা ভুল বলছেন, যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি দুর্নীতিগুলি তুলে ধরে, এটা বলতে পারেন। আচ্ছা, আপনি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদকে, সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই? দেখছি, আমার পাশে দেখছি। তো সেটা বললেন না কেন? না, বুলু সাহেবকেও দেখছি, হাসান আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রের সাথে। জি, আপনি বলেন, আপনি শেষ করেন, তারপর বলবো। আমি শেষ করি। আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তব্য মানে আমাদেরকে বসতে দেখছেন, কিন্তু তারপরে আমি যখন বক্তব্য দিয়েছি তখন এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না। ওই একই স্টেজ আপনি দেখুন সেই বক্তব্য, যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা করছি, আওয়ামী লীগ বলছেন আমরা এইটা করছি, কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা তো বললেন না। ওই স্টেজে বক্তৃতা দিয়েছি, আপনি শোনেন সেই বক্তৃতা। কিন্তু শায়ক, ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন, এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন? শেখ হাসিনাকে নিয়ে আমি কোনো তারিফমূলক কোনো বক্তৃতা করি, শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক। বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি, এটা কি এখন করবেন কিনা আবার? 100 বার শোনেন, কেন করবো সেটাই বলি। আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই, তো কোনো জিনিস রোজাত করি নাই। ওকে, যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম, যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারিন দিয়ে তুলে সাগরে ফেলে দেয়, তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে। এই বক্তৃতা আমার, আমি শুনছি না, আমি জানি না, এবং সেটা দেখছি। শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম, এটা কি বলতে চেয়েছি দেখেন, শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য। আমার মূল উদ্দেশ্যটা কি ছিল, শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন? হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদেরকে বাঁচাবার জন্য। আমি কি বলেছিলাম, শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন? মুসলিম লীগ, পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন? নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষবাদ নাস্তিকপন্থী বানাবার চেষ্টা করছিল। আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই, মূল ভুলবেন না, এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে, কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিকতাবাদ ধর্মনিরপেক্ষ চাপিয়ে দেয়, তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে। ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে, আপনি একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই বাবারই উত্তরাধিকার, আমার যতদূর মনে পড়ে, আমি একটু আগে শুনেছি, এবং তিনিও একই রকম ভালো মুসলমান, তিনি ভালো কাজ করছেন। না, এইটা বলিনি, আমি বলছি সেই পরিবারে। ওকে, আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি দেখলে মুসলমান, তারা পীর ছিলেন, তারা দাওয়াত দিয়ে এসেছেন, আপনি ইসলামের খেলাফ, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না। যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে, তোমার বাবা এরকম ছিল, দাদা এরকম ছিল, তুমি এই কাজ করতে পারবে না। আমার এই উদ্দেশ্য ছিল। কিন্তু শায়ক, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনা সরকারের এই 3টা খারাপ নির্বাচন, সীমাহীন দুর্নীতি, এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন? আজকে আপনার যে অবস্থা, বক্তব্য নাই, এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনা এবং তার 14 গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই, এমন কোন বক্তব্য সময় ছিল। আমার একটা রিডিং হলো, আপনারা সেই সময় প্রধান শত্রু হিসেবে গণ্য করতেন হচ্ছে জামাতে ইসলামীকে, তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন, কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানুষের সুবিধা, সেগুলির কথাও বলতেন। তার ফলে সরকার, মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চরমনায়ের উপর বা শাহেকে চরমনায়ের উপর, যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন, মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে। না, সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল? কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন, তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না, 2-1 মন্ত্রী বা 2-1টা ঘটনার কথা বলে বলতেছেন। আমার মনে হয় আপনার কাছে এটা দৃষ্টিগোচর হয়নি, আমার মনে হয়। ঠিক আছে, আমি আবার চেক করব না, একটা বক্তব্য, জি, আমি পল্টনে আপনার শ্রওয়ার দিতে বলেছিলাম
শেখ হাসিনা, আপনি শুনে সে বক্তব্য, জি আমি শুধু একটা এরকম 50টা বক্তব্য দিতে পারবো। জি শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে। সে বক্তৃতা শুনিয়ে না আপনি, অনেক আগে বক্তৃতা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ 3টা নির্বাচন দিয়েছে, এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে। আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন, শুনবেন, আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল, কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নম্বরে, 2 বা 3 নম্বরে সরকার প্রধানের প্রতি, সরকারের প্রধানের প্রতি আপনি মাননীয় সাহেব সরকার প্রধানের প্রতি ইউ আর সফট সরকার প্রধানের প্রতি। না না, ভুল, এটা ভুল, এই মেসেজ আপনার কাছে সম্পূর্ণ ভুল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভুল। আচ্ছা আমি পরবর্তী প্রশ্নে আসি। সরকার প্রধানের ব্যাপারে আমি যে মন্তব্য করেছি এরকম বক্তব্য আজ পর্যন্ত কেউ দেয়নি। আচ্ছা আমি একটু পরবর্তী প্রসঙ্গে আসি। সেইটা হচ্ছে যে এই শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম, এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম, গণ অধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম, কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না। বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই? আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন, এটাই কি আপনাদের উদ্দেশ্য? না, বরং আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। আচ্ছা, যেহেতু বিএনপি পিআর সিস্টেম চায় না, ওকে, আমাদের মূল বক্তব্য ছিল 3টা: সংস্কার, বিচার, পিআর সিস্টেম নির্বাচন। ওকে, কাজে যেহেতু এই পিআর সিস্টেমে নির্বাচনে যারা ঐক্য, আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। বিএনপি যদি ঐক্য ছিল না, এই জন্য দাওয়াত দিইনি। বিএনপি যদি আগেও বলে আমরাও পিআর বিশ্বাসী, আমরা তাদেরকে দাওয়াত দেবো ভবিষ্যতে, সমস্যা নেই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ভবিষ্যৎ দাওয়াত দেবেন, ঠিক আছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর আমার বোঝার জন্য একটু পিআর সিস্টেমে নির্বাচন কি আপনারা এখনকার সংসদে যেটি আছে বা পরবর্তী সংসদ নির্বাচনও তাই চাচ্ছেন, নাকি সেটা শুধু উচ্চ কক্ষের জন্য, আপার হাউসের জন্য পিআর সিস্টেম? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু বুঝানি। প্রত্যেক সিস্টেম আমরা পিআর সিস্টেম নির্বাচন। আচ্ছা, পিআর সিস্টেমে যদি আপনারা নির্বাচন চান, তাহলে কি এই 300 আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না, তাই তো? না, তারা দল নিযুক্ত করবে, ভালো ভালো লোকগুলিদেরকে। না, ধরেন দল নিযুক্ত করলো, দল নিযুক্ত করে ধরা যাক ইসলামী আন্দোলন 50% ভোট পাইলো, সেই জন্য তারা 150 সিট পাবে, আর বাকি যারা 20%, 30% তারা সেরকম করে কেউ 100 সিট, কেউ 50 সিট, কেউ 30, 20, 10 এরকম করে পাবে। আপনি যে 150 সিটে জিতলেন বা 150 সিটে জিতবেন পিআর পদ্ধতিতে, সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন, তাই তো? তাই। কিন্তু যদি ধরা যাক আমাদের বরিশাল 1 আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন, যে 30% পাইছে উনিও ওইখানেই উনার সিটটা চান, যিনি 10% পাইছে উনিও ওইখানে ওই সিটটা চান, এইটা রিজলভ করা হবে কিভাবে? কোনো সমস্যা নেই, আমরা কম্প্রোমাইজ করে নেব। না না, যার যেখানে প্রয়োজন সেখানে নেব। প্রয়োজন তো মূল বাধাটা আমি এটা সরাইয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝবেন। জি, আসলে পিআর সিস্টেমে নির্বাচনে কোন সিটে কোন প্রার্থী, এটা বহুত বড় কথা না। পিআর সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা, আইন প্রণয়ন করা, আইনকে বাস্তবায়ন করা। তার মানে ধরেন কথার কথা, আর আমাদের যে স্থানীয় সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা। আমরা উন্নয়নের ব্যাপারটা নেব স্থানীয় সরকার থেকে। স্থানীয় সরকার কাজ করতেছে কিনা, কোন আইনের পদ্ধতিতে, প্রক্রিয়ায় বেশ ভালো চলবে, জবাবদিহিতামূলক হবে, এদের কাজই থাকবে মূল হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। না, আপনি আমাকে আরেকটু সাহায্য করেন। ধরা যাক পীর সাহেব চরমনাই আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা 1 আসন থেকে আপনারা এমপি বানাবেন। ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা 2 আসন থেকে এমপি বানাবেন। আমি কিন্তু এলাকায় যাইও নাই, ভোটও করি নাই, কিচ্ছু করি নাই, আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব, তাই না? আপনারা যদি 50% ভোট পান, আপনাদের যদি 150 জন সংসদ, এইটা কি ঠিক হবে? আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো? নির্ধারণ না করি তাহলে কি হবে? এলাকায় নির্ধারণ করলাম, আপনার এত পার্সেন্টেজ ধরে নেন, একটা বক্তব্য জি ধরে নেন, জি আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন, আপনার সংসদে এত প্রার্থী আপনার আছে, হ্যাঁ, এখানে কোন এলাকা এটা নির্ধারণ করা জরুরি না? না, জরুরি। কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা, আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি কায়কোবাদ সাহেব ভালো প্রার্থী, ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ দেয়ার এমপি। তাহলে আপনি মার্কা নিলেন কেন? মার্কা নিছি তো হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য, যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে, মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক, ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে আপনার মাধ্যমে। আপনি তো সব জায়গায় যাইতে পারবেন না, আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক, হাত পাখা হচ্ছে এটার আদর্শ, এই জন্য আমি মার্কা কথা বলবেন। একটু বলি, জি জি জি, ধরে নেন আপনার আসলে তো মূল মার্কা
যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে শুধু মার্কা নির্বাচন না করে, তাহলে সেই ব্যক্তি কি কোনো নির্বাচিত হতে পারবে? বলে না, কেউ হতে পারবে, অধিকাংশ পারবে না। অনেকে পারে, মূলত মানুষের ভোট দিতে আসেন আদর্শকে। রাইট, আদর্শকে। যদি আদর্শকে ভোট দেয়, আদর্শ ক্ষমতায় যাবে, না ক্ষমতায় যাবে সংসদে। না আমি একটু অল্প একটু বলি। আমি বছর 30 ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা দেখি, তো অনেক সময় কি হয় সাহেব জানেন, ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন, মানুষ আমাকে আগ্রহ করে নিল, কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন, মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না, তাকে কিন্তু ফেল করায় দেয়। এখানে আদর্শ ইম্পর্টেন্ট, ব্যক্তিও ইম্পর্টেন্ট সায়ক। আপনি শুধু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না, এখানে দুইটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই, কিন্তু আমি মনে করি, ধরে নেন আমরা 10 জনের নির্বাচন অংশগ্রহণ করলাম 10 পার্টির থেকে, একজনে ভোট পাইছে 10,100, আর 90,000 মানুষ তার বিরুদ্ধে। তার 90,000 মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে? না, গণতন্ত্রের মজাটা তো এটা, গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে, মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে, সেটাই তো। এখানে তো 10,000 মানুষ, আপনার 90,000 মানুষ তো আপনার বিরুদ্ধে, তার মেজরিটি হলো কিভাবে? না না, মেজরিটি হওয়ার দরকার নাই তো, বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে 10,000 মানুষ। আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে চাই। গণতন্ত্রের অনেকগুলো পার্ট আছে, আপনি নিশ্চয়ই জানেন। গণতন্ত্রের পদ্ধতি কিন্তু একটা না, গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না। আমি জানি একটা না।